শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে এটিএন সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক ও জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান। আমাদের আজকের আলোচ্য বিষয় নতুন দল পুরাতন প্রশ্ন। এ বিষয়ে আলাপ করবার জন্য স্টুডিওতে রয়েছেন দুজন সম্মানিত অতিথি। আমাদের সাথে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির তথ্য সম্পাদক জনাব আজিজুল বারী হেলাল এবং আমাদের সাথে রয়েছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার। আপনাদের দুজনকে অনুষ্ঠানে স্বাগত। প্রিয় দর্শক, আপনারা যারা অনুষ্ঠান দেখছেন, আশা করছি পুরো অনুষ্ঠান জুড়েই আপনাদেরকে সাথে পাবো। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি অনুষ্ঠানটি সরাসরি ফেসবুকে সম্প্রচারিত হচ্ছে। সেক্ষেত্রে facebook.com/ATN বাংলা অনলাইন এই লিঙ্কে ক্লিক করলে আপনারা অনুষ্ঠানটি দেখতে পাবেন। কথা না বাড়িয়ে আমরা চলে যাব মূল আলোচনায়। প্রথমেই জনাব আজিজুল বারী হেলাল, আপনাকে দিয়ে যদি আলোচনা শুরু করি। আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে যারা ছিল, সেই তরুণের নেতৃত্বে একটি নতুন দলের আত্মপ্রকাশ হয়েছে। আমরা সবাই সাধুবাদী জানাচ্ছি। এরই মধ্যে সেই নতুন দলের বিষয়ে নানান রকম প্রশ্ন আসছে যে কেমন হলো নতুন দল, সেটি কি গড্ডালিকা প্রবাহেই গা ভাসালো কিনা, কমিটিতে কারা কিভাবে থাকলো, কিংবা যদি বলি কেউ কেউ কিংস পার্টির তকমাও লাগানোর চেষ্টা করছেন। আসলে এতে এর যৌক্তিকতাই বা কতটুকু, আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ। নতুন যে দল হলো সেটাকে বলছেন যে বৈষম্য বিরোধী ছাত্রদের একটি কমিটি। আসলে বৈষম্য বিরোধী ছাত্রদের খণ্ডিত একটি অংশ এই নতুন এই দল, রাজনৈতিক দল। এই নতুন দলকে আমরা অভিনন্দন জানাই এবং আশা করি যে এই নতুন দল বাংলাদেশের রাজনীতিতে তাদের অবদান ভূমিকা রাখবে বাংলাদেশ গঠনে। কিন্তু আরো খুশি হতাম যদি বাংলাদেশে এখন যে প্রত্যেকটা দলের ভিতর যে আভ্যন্তরীণ গণতন্ত্রের কথা বলা হয়, তারপরে রাষ্ট্রীয় গণতন্ত্রের জন্য যে আমরা 17 বছর আমরা আন্দোলন করলাম, সংগ্রাম করলাম, সেই গণতান্ত্রিক উপায়ে যদি কমিটিটা গঠিত হতো তাহলে জনগণের কাছে এটা আরো অভিনন্দিত হতো। তারপরে এই দলকে আমরা অভিনন্দন জানাই, যেহেতু বিএনপি এই বাংলাদেশের নতুন নতুন দলের এবং নতুন নতুন মতের পথ পরিষ্কার করেছে মাল্টি পার্টি ডেমোক্রেসির মাধ্যমে। তা না হলে কিন্তু আজকে আমরা সবাই বাকশালের একনায়কতন্ত্রে থাকতে হতো। আর সেই বাকশালী ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র, বিএনপি নিজে জন্মগ্রহণ করেছে বহুদলীয় গণতন্ত্রের মাধ্যমে এবং অন্য অন্য দলকেও সুযোগ করে দিয়েছে। এখন এই দলের জন্মের ফলে বাংলাদেশে যে অস্থিতিশীল রাজনীতিতে যে একটা অস্থিতিশীলতা, এই জন্য বলছি যে আমাদের প্রধান উদ্দেশ্য, আমাদের এই রাজনীতি, আমাদের এই অভ্যুত্থানের ফলে আমাদের যে জাতীয় নির্বাচন, অর্থাৎ রাজনীতি যে প্রথম যে ব্যাকরণ, যে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা গ্রহণ, সেই নির্বাচনটা কিন্তু একটা বেকায়দায় পড়ে গেল। কারণ এই নতুন দলটির সাথে সরকারের সম্পৃক্ততা রয়েছে। সরকার বলতে অন্তর্বর্তীকালীন সরকার। এই অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু আগামী নির্বাচন পরিচালনা করবে। এখন এই অন্তর্বর্তীকালীন সরকারের কোনো প্রক্ষিপ্ত অংশ যেহেতু এই নতুন রাজনৈতিক দলটি তৈরি করেছে, একজন উপদেষ্টা পদত্যাগ করেছে, আরো 2 জন ছাত্র উপদেষ্টা রয়েছে, মানে ছাত্রদের কোটায় যারা উপদেষ্টা হয়েছে, এবং পুরো উপদেষ্টা পরিষদের সাথে এই ছাত্র ভাইদের একটা সম্পৃক্ততা রয়েছে। এখন এই দলটি নতুন দল গঠন করলো, এটা সাধুবাদযোগ্য, অভিনন্দনযোগ্য। কিন্তু যখন এই দলটি নির্বাচনে অংশগ্রহণ করবে, তখন কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার টু রেগুলেট দ্য ইলেকশন অ্যান্ড টু কন্ডাক্ট দ্য ইলেকশন, তারা কিন্তু একটা কোয়েশ্চেনেবল সিচুয়েশনে পড়বে, যে নিরপেক্ষতার প্রশ্নটা, নিউট্রালিটির প্রশ্নটা উঠবেই, তাই না? যে আপনার এই সরকারের ক্যারেক্টারটাই হলো নিরপেক্ষতা থাকা। সে তখন এই সরকারের একটা অংশ যখন দল গঠন করে নির্বাচন করছে, পদত্যাগ করে ওনারা আসছে, তখন তো পদত্যাগ 2 জন উপদেষ্টা রয়েছে, একজন উপদেষ্টা পদত্যাগ করছে। যদি 3 জনও পদত্যাগ করতো তাইলেও কিন্তু আপনার এই উপদেষ্টা পরিষদের সাথে তাদের একটা সম্পৃক্ততা রয়েছে, প্রশাসনের সাথে সম্পৃক্ততা রয়েছে, এতদিনের প্রভাব বলাই তাদের রয়েছে, এবং
পত্রিকা, বিভিন্ন গণমাধ্যমে আমরা বিভিন্ন নিউজও দেখেছি যে বিভিন্ন প্রশাসনে পদায়নের ব্যাপারে তাদের যে প্রাধান্য, তাদের যে বিশেষ করে হস্তক্ষেপ, প্রভাব এইগুলো কিন্তু রয়েই গেছে। সুতরাং নির্বাচনটা নিউট্রাল থাকলো না। অতএব এই বেকায়দায় পর্বে এই জন্য বলছি যে আগামী নির্বাচনকে আপনার পরিচালনা করবার জন্য ডক্টর ইউনূস সরকার যে সকলের গ্রহণযোগ্য একটা সরকার, সেই সরকার কিন্তু একটা প্রশ্নের মুখে পড়বে টু হ্যান্ডেল দ্য ইলেকশন। এবং এই তরুণদের এই দলটিকে আমরা সবাই সাধুবাদ জানাই, যেহেতু তরুণের জয়গানে বাংলাদেশ এখন তার মধ্যাহ্নে, তার মানে যৌবনের মধ্যাহ্নে রয়েছে, মানে বয়সের মধ্যাহ্নে রয়েছে, সেখানে তারুণ্যের এই জয়গানকে আমরা অবশ্যই সাধুবাদ জানাই। কিন্তু এইখানে একটা কথা আমাকে বলতেই হয় যে বাংলাদেশে কিন্তু এই প্রথম তরুণদের দ্বারা দল গঠিত হলো না। আপনার স্বাধীনতার পরেও জাসদ একটি রাজনৈতিক দল আপনার ক্ষমতার থেকে বিচ্ছিন্ন হয়ে, ক্ষমতার থেকে বিচ্ছেদ ঘটিয়ে, মানে আওয়ামী লীগ থেকে বিচ্ছেদ ঘটে তরুণ ছাত্ররা একটি দল গঠন করেছিল। সেখানে সেই দল ক্ষমতার থেকে বিচ্ছেদ হয়েছিল। এবং আওয়ামী লীগ যখন গঠনে আপনি দেখবেন ৭১-এর আগে আওয়ামী লীগ যখন গঠন হয় তখনও কিন্তু মুসলিম লীগের ক্ষমতার থেকে বিচ্ছেদ হয়ে তরুণ কিছু ছেলেরা আওয়ামী লীগ গঠন করে। সেখানে শুধুমাত্র ভাসানী ছিল সিনিয়র একজন, সব একটা ক্ষমতা থেকে বিচ্ছেদ হয়ে। কিন্তু এবার আমি দেখলাম, ঐতিহাসিকভাবে এরা ক্ষমতার থেকে বিচ্ছেদ না, ক্ষমতার সাথে সম্পর্ক রেখে, অনেকটা ক্ষমতার সাথে আপোষ করে ক্ষমতায় থেকে, এই জন্য আগের দুইটা যে তরুণদের দল গঠন হয়েছে তার সাথে বৈপরীত্য এইখানে, যেটা ক্ষমতা সম্পর্কিত, আগের দুটি দল ক্ষমতার থেকে বাইরে এসে। সেজন্য বলছি যে বিভিন্ন পত্রিকা, টেলিভিশনে যে বলছে যে এরা কিংস পার্টি, এটা বলছে। আমরা বিএনপি কিন্তু এসব নিয়ে কোনো কথা বলছি না। আপনি এবার বলতে পারেন যে বিএনপি নাকি, বিএনপি কিংস পার্টি বলছে না। কারণ কি, যে রাজার ছত্রছায়ায় যে দল গঠিত হয় তাকে সাধারণত এই কিংস পার্টি বলে কথিত হয়। যেহেতু এখানে কোনো রাজা নেই, কিন্তু ধরে নেন যে প্রধান উপদেষ্টাকে যদি আমরা প্রধান ব্যক্তি মনে করি, রাজার মতোই মনে করি, তাহলে তার ছত্রছায়ায় যেহেতু এই দলটি, তার বিভিন্ন বক্তৃতায় এই প্রশ্ন আছে, সেজন্য পত্রিকায় কিংস পার্টি বলছে। আমরা কিন্তু এইসব বলতে রাজি নেই। যদি ডক্টর ইউনূস নিজে দলটি গঠন করতেন, নিজে কর্মসূচি প্রণয়ন করতেন, জনগণ যদি সাপোর্ট করতো, তাহলে কিন্তু জনগণ তখন তাকে কিংস পার্টি বলতে পারতো না, তাই না? যেখানে তিনি নিজেই যদি দল গঠন করতেন, বিপ্লবী সরকার গঠন করতেন, বা এখন এটার একটা ধারাবাহিকতার সরকার, অভ্যুত্থানের ফলে একটা সরকার গঠন হয়েছে, এটা ধারাবাহিকতার সরকার। কিন্তু এই সরকার এসে রাতারাতি সব কিছু চেঞ্জ করে দেওয়া, এইটা সংবিধান সম্মত না। এই তরুণ দলের যে স্লোগানগুলো আমি দেখলাম, যে যেমন একটা স্লোগান হচ্ছে ইনকলাব জিন্দাবাদ, আবার বলছে আমরা বাংলাদেশ, ওইটা পরে বলছে বাংলাদেশ পন্থীও না, আমরা ভারতপন্থীও না, পাকিস্তান পন্থীও না। ইনকলাব জিন্দাবাদ এই স্লোগানটি কোন জায়গার? এটা তো অখণ্ড ভারত যখন ব্রিটিশ বিরোধী আন্দোলনে আমাদের স্লোগান ছিল ইনকলাব জিন্দাবাদ, তাই না? আমরা ব্রিটিশ বিরোধী আন্দোলনে। তাইলে এখন যদি আপনি বলেন যে আমি ভারতপন্থীও না, পাকিস্তান পন্থীও না, তাহলে আপনি বাংলাদেশ পন্থী, তাহলে ইনকলাব জিন্দাবাদ স্লোগানটা কিভাবে আসে? ঠিক আছে, তাই না? বেশ কিছু প্রসঙ্গ এসেছে, আমি বরং এগুলোর বিষয়ে একটু আগে শুনে আসি মাহিন সরকারের কাছে, এরপর আবার আমি আপনার কাছে আসবো। জনাব মাহিন সরকার, শুনছিলেন আপনি জনাব আজিজুল বারী হেলাল বেশ কিছু প্রসঙ্গ উল্লেখ করেছেন, সেই সব বিষয়গুলো নিয়ে আপনার বক্তব্য শুরু করবেন। দেখুন, বিভিন্ন বিষয়ে এসেছে জনাব আজিজুল বারী হেলাল সাহেবের আলোচনায়। কিংস পার্টি, তারপরে এই কিংস পার্টি যদি ধরা হয় ছাত্রদের দলকে, তাহলে রাজনীতিতে কি পরিমাণ অস্থিতিশীলতা বা নির্বাচনে কতটুকু প্রভাব রাখবে উনি, মানে যে আমাদের বহুল প্রত্যাশিত অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, সেই পথে আসলে যেতে পারে কিনা যদি ছাত্ররা দেখে। কিংস পার্টি বলতে যেটি বোঝায়, বা আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু বুঝি, সেটি হলো একেবারে ক্ষমতায় থেকে একটি রাজনৈতিক দল গঠন। আসলে ক্ষমতায় থেকে রাজনৈতিক দল গঠন কে করেছে, কারা করেছে, এটি বাংলাদেশের ইতিহাস ঘাটলে কিন্তু পাওয়া যাবে। ওনারা কিন্তু বলেন, উনি বলছেন যে আমরা বলি না যে ছাত্ররা কিংস পার্টি করেছেন। এখানে একটি আমাদের সম্মানিত যিনি আহ্বায়ক আছেন দলের, নাহিদ ইসলাম, কিন্তু
সরকার থেকে পদত্যাগ করেছেন এবং এটি কিন্তু আমরা মনে করি বাংলাদেশের ক্ষেত্রে একটি বিরল ঘটনাই। তো বারবার একটি কথা চলে আসছে যে ক্ষমতা, তো এখনো দুজন আছেন। হ্যাঁ, ক্ষমতা বা অন্য কিছু, নাহিদ ইসলাম কখনো আমি শুনিনি যে তার মুখ দিয়ে ক্ষমতা শব্দটি উচ্চারণ করেছেন। উনি বলেছেন যে দায়িত্ব। এখানে অভ্যুত্থানের যারা ফেস, বারবার বলা হচ্ছে যে ছাত্রদের কোটায় উপদেষ্টা, আসলে বিষয়টা কি সেরকম? এটি একদমই ছাত্রদের কোটায় উপদেষ্টা না। এখানে এই অন্তর্বর্তীকালীন সরকারটি গঠিত হলো কেন? 2024 সালের জানুয়ারিতেই তো নির্বাচন হয়েছিল। ওই নির্বাচনে জয়লাভ করেছিল ফ্যাসিস্ট আওয়ামী লীগ, তাদেরকে হটানো হয়েছে, এই কারণে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। এখন অন্তর্বর্তীকালীন সরকারে অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া যারা আছে তারা থাকবে না তো কারা থাকবে? এবং অভ্যুত্থানে সবচেয়ে পরিচিত যে মুখগুলো তারা কিন্তু সরকারে গিয়েছেন। তো সবকিছু মিলে এটি ছাত্রদের কোটায় উপদেষ্টা বলা যাবে না। এটা অভ্যুত্থান হয়েছে, যারা অভ্যুত্থানকারী তারা, তাদের একটি ক্ষুদ্র অংশ গিয়েছিল উপদেষ্টা মণ্ডলীতে। তার মধ্যে একজন আমাদের নাহিদ ইসলাম সেখান থেকে কিন্তু পদত্যাগ করেছেন এবং স্বেচ্ছায় রাজনীতিতে আসার জন্য। এটি আর একটি কথা বললেন যে ইনকিলাব জিন্দাবাদ, এটি বাংলাদেশ পন্থী না, এটি আসলে বাংলাদেশের বাইরে। এটি আসলে স্লোগানে মিল থাকতেই পারে, প্রথমত স্লোগানে মিল থাকতে পারে, এবং যদি ওই স্লোগানের কথা ধরি সেটি আসলে কে দিত, কারা দিত? এটি কিন্তু ব্রিটিশ বিরোধী একটি সর্বজন বিদিত একটি স্লোগান ছিল। এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে স্লোগান, সেখানে যদি আমরা দেখি যে বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ শব্দ তো আসলে বাংলাদেশের শব্দ না বা বাংলা ভাষার শব্দ না। তাই বলে কি ওনারা এটাকে ডিজন করেছেন? এটা কিন্তু ওনারা অন করেছেন। ফ্যাসিস্ট আওয়ামী লীগ তারা বিগত 16 বছরে যা করেছে, কিংবা তার পূর্বেও তাদের অনেক অপকর্ম আছে, কিন্তু তাদের যে সৃষ্টির ইতিহাস, তারা যখন নাম দেয় আওয়ামী লীগ, আওয়ামী শব্দটা কি বাংলা? তো এই ইস্যুতে আসলে না, শব্দের ব্যাপারে কিন্তু উনি বলেননি। উনি বলেছেন যে এই স্লোগানটা যেই প্রেক্ষাপটে যেই সময় দেয়া হয়েছে, এখনকার প্রেক্ষাপটের সাথে সেটি এখনকার প্রেক্ষাপটের সাথে সাদৃশ্যপূর্ণ পুরোটাই। কারণ আমরা এখন বলছি 24 সালের যে ঘটনা জুলাই, এটাকে গণ অভ্যুত্থান বলছি, কিন্তু ওই সময়ের প্রেক্ষাপটে কিন্তু বিপ্লব চলমান ছিল। এখন বিপ্লবী যে চেতনা, বিপ্লবী যে স্পিরিট, এই সামগ্রিক ঘটনা প্রবাহে যে পরিমাণ ড্যামেজ হয়েছে, এটি কিন্তু সচরাচর বিপ্লবে এই পরিমাণ ড্যামেজ হয়। তো সার্বিকভাবে আমরা মনে করি যে এই স্পিরিটটি এই স্লোগানের মধ্যে রয়েছে। জি, এটি একটি আপনি স্পিরিট থেকে বলেছেন, কিন্তু আপনার কাছে কি মনে হয় যেটি জনাব আজুল বারী হেলাল বলেছেন যে 3 জন ছাত্র উপদেষ্টা, আপনি বলছেন নেতৃত্ব দানকারী যারা ছিলেন তাদের পক্ষ থেকে উপদেষ্টা হয়েছেন, উপদেষ্টা হবার পরে ওনারা দীর্ঘদিন উপদেষ্টা থাকলেন, এখন দল গঠনের সময় এসে একজন পদত্যাগ করে দল গঠনের সাথে যুক্ত হলেন, নেতৃত্ব দিলেন, আরও 2 জন রয়েছেন, পরবর্তীতে হয়তো তারাও আসবেন। এই যে ক্ষমতায় থাকবার বিষয় এবং সেখানে থেকে ওনাদের তো এক ধরনের প্রভাব প্রতিপত্তি, এটি আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে স্বীকার করি কিংবা নাই করি, যে এবং স্থানীয় সরকার উপদেষ্টা যিনি রয়েছেন ওনারও যথেষ্ট সুযোগ রয়েছে তৃণমূল পর্যায়ে এবং স্থানীয় সরকারের বিভিন্ন প্রকল্পের ক্ষেত্রে শক্তিশালী করার ক্ষেত্রে, সেগুলো দলের ক্ষেত্রে একটা ইতিবাচক ভূমিকা কিংবা একটা বায়াসনেস বলি কিংবা আপনাদের যে নিরপেক্ষতার সেই জায়গায় প্রশ্ন তুলতে পারে কিনা, আপনার কাছে কি মনে হয় নৈতিকভাবে এই অবস্থানগুলো আসলে কতটা সাহায্যপূর্ণ? অবশ্যই অবশ্যই, এটি আসলে প্রমাণ আগে দেখাতে হবে যে এখানে কোনোভাবে তৃণমূল পর্যায়ে স্থানীয় সরকার উপদেষ্টা কোনো না কোনোভাবে প্রভাব খাটিয়েছেন বা আমাদের দল গঠনে কোনোভাবে ভূমিকা রেখেছেন। তিনি আমাদের আন্দোলনের সহযোদ্ধা অবশ্যই, কিন্তু উপদেষ্টা হওয়ার পরে আমাদের সামগ্রিক যে রাজনৈতিক পলিসি মেকিং এ উনি কিন্তু এগুলোর কোনো, মানে এটা কি কোনো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট? আমি বুঝবার জন্য বলছি, এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট থাকে না? আমরা তো সাধারণত আমাদের জেনারেল প্র্যাকটিসেই যখন দেখা যায়
কোনো পরীক্ষার খাতা দেখার ক্ষেত্রেও যদি শিক্ষার্থী তার সন্তান হয় কিংবা সেক্ষেত্রে General practice এ তো তার অবশ্যই হয়তো থাকে। হয় না, সেখানে আপনারা উপদেষ্টা হবেন, এরপরে আবার উপদেষ্টা পদ ছেড়ে দিয়ে রাজনৈতিক দলে আসবেন এবং আপনারা আবার বলছেন গড্ডালিকা মানে গতানুগতিক ধারার থেকে বাইরে, এটি কি তার প্রমাণ কিনা? এটি না কোনো না কোনো ভাবে যদি প্রভাব থাকতো তাহলে আমরা বলতাম যে এটি আসলে ইন জেনারেল গতানুগতিক ধারার মধ্যেই আছে, কিন্তু আসলে কোনো প্রভাব নেই এবং রাজনৈতিক পলিসির জায়গা থেকে তাদের ন্যূনতম কোনো প্রভাব নেই। তো এখন তাহলে কেন তাকে এই ইয়েতে জড়ানো হবে, এই অপবাদই বলবো যে কেন এই অপবাদ দেওয়া হবে। নাহিদ ইসলাম এসেছেন আর পুরো রাজনৈতিক প্রক্রিয়া বা পলিসি মেকিং এর জায়গায় নাহিদ ইসলামের সম্পৃক্ততা এখন রয়েছে, কিন্তু যখন তিনি উপদেষ্টা পর্যায়ে ছিলেন তখন রাজনৈতিক দলের যখন আলাপ ছিল তখনও তিনি ছিলেন না। এখন আলোচনায় তিনি ছিলেন যে সম্ভাব্য তিনি আসতে পারেন বা রাজনৈতিক দল গঠনের উদ্যোগ বৈষম্য বিরোধীর যে অংশ নিয়েছে তাদের সাথে তার আলোচনা হয়েছে, সেক্ষেত্রে তিনি নেগোশিয়েট করে তিনি ভেবেছেন অবশ্যই মাঠে তার আসা উচিত, এটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত, সেই জায়গা থেকে তিনি এসেছেন। বর্তমানে যে বা যারা দুইজন উপদেষ্টা সরকারে রয়েছেন তাদের সাথে তো পলিসির জায়গা থেকে কথা হয় না, তাহলে তাদের নির্বাচন নিরপেক্ষতার প্রশ্ন আপনার কাছে কি মনে হয় যে এই যে দুজন উপদেষ্টা রয়েছেন এরপরে যখন একটি অবাধ সুষ্ঠু নির্বাচন করবার ব্যাপার আসে সেই জায়গায় কতটা আসলে সামঞ্জস্যপূর্ণ হয় কিংবা সঙ্গতিপূর্ণ হয়, আপনার কাছে কি মনে হয়? আমার কাছে মনে হয় যে সামনে যে জাতীয় নির্বাচন হবে সেটি বাংলাদেশের ইতিহাসে সবচাইতে স্বচ্ছ একটি নির্বাচন হবে। এই কারণে আমরা এই কথাটি বলি যে বর্তমানে যে প্রশাসন রয়েছে, বর্তমানে যে পুলিশ রয়েছে, এটিকে কিন্তু পুরোপুরি সংস্কার করার কাজ চলছে। এখন পুলিশ বা প্রশাসনে কোন পন্থী লোক না, এখানে ফ্যাসিস্টের যারা দোষর তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। দেখেছেন যে ওএসডি করা হয়েছে অনেককে। তো এরকম ঘটনা ঘটছে। সংস্কার প্রসঙ্গে আপনি বলবেন, কিন্তু আপনি বলছেন একটা সবাই লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা হবে। এই লেভেল প্লেইং ফিল্ড আসলে নিশ্চিত করা সম্ভব তখনই যখন পুলিশ প্রশাসন নিরপেক্ষ থাকে। আমরা নিরপেক্ষ থাকবে। আপনাদের আত্মপ্রকাশের দিন যখন রিকুইজিশনে গাড়ি যায় এক দলের পক্ষে, তখন কি আসলে নিরপেক্ষ থাকে? না, কি নিরপেক্ষর বার্তা দেয়? দেখুন না, এখানে সকল রাজনৈতিক মত পথের লোকই উপস্থিত ছিল, ঠিক আছে। এখানে পুরোপুরি ভাবে আমরা সরকারের পক্ষ থেকে গাড়ি রিকুইজিশন দেওয়া হবে কেন? সরকারের পক্ষ থেকে গাড়ি রিকুইজিশন কে দিয়েছে, কারা দিয়েছে, কোথায় দিয়েছে, এটা তো আমাদের পিরোজপুরে দিয়েছে। পিরোজপুরের ঘটনা সম্পূর্ণভাবে এটি তারা বিচ্ছিন্ন একটি ঘটনা, তারা কিভাবে করেছে আমরা জানি না। অন্যান্য জেলা থেকে তারা কিভাবে এনেছে, সেখানকার যারা স্থানীয় তাদের প্রশাসনে কোনোভাবে প্রভাব আছে কিনা সেটিও আমরা জানি না। সেই দায় কি আপনাদের নাই? সেই দায় আমরা কেন নেব? এটি তো আমাদের পক্ষ থেকে তাদেরকে আপনাদের বিরুদ্ধে সেই প্রশ্ন তোলে, আমাদের পক্ষ থেকে তো তাদের কোনো প্রকার কোনো নির্দেশনা বা এই জাতীয় কোনো কিছু ছিল না যে রিকুইজিশনের গাড়ি এ ধরনের কথা আমরা বললে আমরা অবশ্যই দায় নেব, কিন্তু আমাদের তরফ থেকে তো কোনো বার্তা যায়নি, তাহলে আমরা কেন এই দায় নেব? এটি সম্পূর্ণ ওখানকার যারা সমর্থক বৃন্দ আছে তারা বিষয়টা ডিল করবে, এটি তারা জানে। আমি আসবো আপনার কাছে, আবারও একটু শুনে আসি। জনাব আজিজুল বারী হেলাল, আপনি শুনছিলেন বেশ কিছু প্রসঙ্গ, আপনি আলাপ করবেন সেই বিষয়ে। শুরুর দিকে আপনি বলছিলেন খণ্ডিত অংশ বললেন কেন? খণ্ডিত অংশ বললাম এই জন্য যে আপনার বৈষম্য বিরোধী আন্দোলনের যে ব্যানারটা দেওয়া হয়েছিল সমস্ত রাজনৈতিক দলের ছাত্র নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে এবং রাজনৈতিক দলগুলো পিছনে থেকে ঐক্যবদ্ধভাবে কৌশলগতভাবে আপনার কোনো অন্য ছাত্র সংগঠন ছিল তাদের ব্যানার না দিয়ে বৈষম্য বিরোধী, যেহেতু দেশে গণতন্ত্র ছিল না এই জন্য বৈষম্য ছিল, এই জন্য সেই ছাত্ররা এখন যার যার সংগঠনে আবার ফিরে গেছে, আবার একটি অংশ দল তৈরি করেছে। এটাকে আমি মনে করি যে বিভিন্ন মত এবং পথের মধ্যপন্থা, বামপন্থা, দক্ষিণপন্থা, একটা ডিফারেন্স অফ ওপিনিয়ন্সের একটা কংগ্লোমারেট, একটা পিণ্ডীভূত একটা দল। এবং সবচেয়ে ভালো লাগলো যে আমাদের এই মাহিন সরকার বলল যে নির্বাচনটা সুস্থ সুন্দর হবে। এই জন্য আমি ধন্যবাদ জানাই যে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের কথা যে তারা বলছে, এটা আমি অন্য এতক্ষণ কোনো সমন্বয়ক বা যে
কমিটির কারো কাছ থেকে আমি এই মানে নির্বাচনটা বললে মনে হচ্ছে একটা ক্রিমিনাল অফেন্স করে ফেললাম। অথচ রাজনীতির যদি আপনি ব্যাকরণ দেখেন যে রাজনীতি মানে ক্ষমতা, কারণ ক্ষমতার সাথে আপনি রাজনীতি আপনি জনকল্যাণও করতে হবে না, জনমানুষের উপকারও করতে পারবেন না। এবং মাহিন সরকারের অনেক কথাই কিন্তু প্রমাণিত হলো যে সরকারের সাথে তারা কতটা অঙ্গীভূত, জড়িত। কিভাবে? কোথায় ওএসডি হচ্ছে কে, কোথায় পদায়ন হচ্ছে কে, পুলিশের কোথায় কি হচ্ছে তাদের কাছে তারা এগুলো জানেন, তারা এর সাথে সম্পৃক্ত, কারণ তাদের তাদের নেতারা এখন উপদেষ্টা, এবং তারা এই যে 7 মাস উপদেষ্টা থাকার ফলে একটা সম্পৃক্ততা রয়েছে, এটা তো অস্বীকার করার জন্যে মানে তার সমস্ত ক্ষমতাই তাদের হাতে। কিন্তু তারপরেও যে আমি দেখলাম যে প্রথমে আমাদের দেখবেন যে আমাদের এই নির্বাচনকে, অর্থাৎ গণ অভ্যুত্থান, আমরা যে উদ্দেশ্য ছিল যে বাংলাদেশের ডেমোক্রেসিক প্রসেস আপনার এস্টাবলিশ করা এবং মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করা, কিন্তু দেখবেন গণ অভ্যুত্থানের পরে বিভিন্ন বয়ান তৈরি করা হলো, বিভিন্ন ন্যারেটিভ তৈরি করা হলো টু মানে অবস্ট্যাকেল দ্য ইলেকশন। কি প্রথমে তোলা হলো সংস্কার, এবং জানেন যে এই সংস্কার কথাটি আমরা প্রথম যখন ফ্যাসিবাদ এই দেশের জারি ছিল তখন আমরা প্রথম ফ্যাসিবাদের রক্তচক্ষুর সামনে দাঁড়িয়ে সংস্কার প্রস্তাব দিয়েছিলাম, 27 দফা সংস্কার প্রস্তাব দিয়েছিলাম। তার আগে দিয়েছিলাম 16 সালে ভিশন 2030। আর অভ্যুত্থানের পরে যখন সব কিছু আমাদের পক্ষে, তখন আপনি সংস্কার প্রস্তাব দিচ্ছেন। হ্যাঁ দেন, সেই সংস্কার প্রস্তাব যখন রিজলভড হলো, ডক্টর ইউনূসের সংস্কার কমিশন করে রিজলভ হলো যে হ্যাঁ সংস্কার এবং নির্বাচন একসাথে চলতে পারে, আবার দেখলাম আরেকটি বাইনারি তুললো, স্থানীয় সরকার নির্বাচন। এইটাকেও যখন রিজলভ হলো যে স্থানীয় সরকার নির্বাচন করার জন্য তো আর গণ অভ্যুত্থান হয়নি, স্থানীয় সরকার নির্বাচন স্থানীয় সরকার মন্ত্রণালয় করে, এটাও যখন খেলো না, এখন আবার আপনার এর মাঝে আসছিল যে ফ্যাসিবাদের বিচার সবাই চায়, কিন্তু শেষ ভার্ডিক্ট হইতে যে কত বছর লাগে, সেই পর্যন্ত কি আপনার নির্বাচন বন্ধ থাকবে? আমরা বললাম যে সব কিছু একসাথে চলতে পারে, সংস্কার, বিচার, নির্বাচন সব একসাথে চলতে পারবে। এখন আপনি দেখেন, আমি দেখলাম ডক্টর ইউনূস সরকার এই 7-8 মাসে কিন্তু এমন কোনো উদাহরণ সৃষ্টি করতে পারেনি মানুষের কল্যাণে, জনগণের কল্যাণে, অভ্যুত্থানের কল্যাণে, যেটা রাজনৈতিক দলগুলো অনুসরণ করতে পারবে। তবে তিনি একটা সংস্কার করেছেন, এটা ঠিক, যে আমাদের এই নতুন তরুণ ভাইদের রাজনৈতিক দল গঠন এবং প্রক্রিয়া করার এবং আত্মপ্রকাশ করার একটা সুযোগ সুবিধা মানে সময় দিয়েছেন, 7-8 মাস সময় দিয়েছেন, যেখানে একটা অন্তর্বর্তীকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকার যে নামেই ডাকুন, 3 মাসের মধ্যে নির্বাচন দেওয়ার একটা রেওয়াজ রয়েছে। এবং দেখবেন যে 2007 সালের যে তত্ত্বাবধায়ক সরকার ছিল, সেও কিন্তু তার বলেছিল যে আমি 2 বছর ক্ষমতায় থাকবো, কিন্তু ডক্টর ইউনূস সরকারের মেয়াদ কতদিন আমি এখনো তার কোনো উত্তর পেলাম না। যে অনেকে একজন বলছে, একজন কমিশনের একজন সদস্য আমাকে বলছে যে নির্বাচন হয়ে গেলে আপনার মেয়াদ শেষ। আমি বলছি এটা তো আপনি অদম্য কোষে বলছেন, ধারণা করে বলছেন। 70 সালে নির্বাচনে পরে কি ইয়াহিয়া খান ক্ষমতা ছাড়ছিল? নির্বাচন তো হয়েছিল না? ক্ষমতা একটা যখন নির্বাচিত সরকার হয় তখন বলে যে 5 বছর থাকবো। যখন তত্ত্বাবধায়ক সরকার সে বলে আমি 3 মাস 2 বছর, এটা ঘোষণা করে, তার মেয়াদ কতদিন? স্টিল নাও এই তন্ত্রবর্তী সরকার তার মেয়াদ কিন্তু ঘোষণা করলো না। আপনি নির্বাচন হলে ক্ষমতা ছাড়বেন, এটা তো স্বাভাবিক নিয়ম, কিন্তু এটা তো নিয়ম যে আমার ক্ষমতার মেয়াদ কতদিন। আজকে যদি নির্বাচন হয়, যে সরকার ক্ষমতা গ্রহণ করবে তার 5 বছর মেয়াদ সাংবিধানিকভাবে, এই সরকারের মেয়াদ কতদিন সে বলে না কেন? এর আগের সরকারগুলো তো বলছিল, যেমন ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকার সবচেয়ে অভিশপ্ত সরকার, সেও বলছিল যে আমি 2 বছর থাকবো, বলছিল 2 বছরের মধ্যে। ইনি বলছেন যে আমি নির্বাচন করব ডিসেম্বরে, কিন্তু ওনার মেয়াদ কতদিন সেটা বলছেন না কেন? এবং আমি যেটা বললাম যে উনি সংস্কার একটা করেছে, যে একটা নতুন রাজনৈতিক দলকে বাংলাদেশে আত্মপ্রকাশ করার মানে সুযোগ সুবিধা এবং সময় দিয়েছেন, যে জন্য 8টা মাস আমাদের
লেগে গেল শুধু নির্বাচনকে আপনার গণতন্ত্রকে সুসংহত করবার জন্য। গণতন্ত্রকে সুসংহত করার পূর্ব শর্ত হলো নির্বাচন। এখন এই নির্বাচনের কথা বললে অনেকে দেখলাম বিরক্তিবোধ করতো। আমি বুঝলাম না মানুষ রাজনীতি করে কি জন্য? টু অ্যাচিভ দ্য পাওয়ার, অ্যান্ড দ্য ওয়ে টু অ্যাচিভ দ্য পাওয়ার ইজ টু কম্পিট দ্য ইলেকশন, তাই না? সেই ইলেকশন চাবে রাজনীতিটা, এইটাই স্বাভাবিক। আর যদি আপনি রাষ্ট্র মেরামত সংস্কার এগুলো করতে চান, তার জন্য উপযুক্ত স্থান কি? সংসদ। সংসদ ছাড়া আপনি মাহিন সরকার আলোচনা করছি, রাস্তায় আলোচনা হচ্ছে, সব ডিসক্রিট আলোচনা। এই আলোচনা কোনো ফল বয়ে আনবে না। যদি আমরা সংসদে বসে আলোচনাগুলো করতে পারতাম তাহলে তার একটা ফল বয়ে আনতো। কারণ আপনি যাই বলেন সেটা র্যাটিফাই করতে গেলে সংসদে যেতে হবে, তাই না? আপনি আজকে আমাদের এই নতুন যে রাজনৈতিক দলটি গঠন হয়েছে, এটা আমি নতুন রাজনৈতিক দল বলতে, আপনার নতুন গঠন হয়েছে, কিন্তু এর চিন্তা চেতনা সব কিন্তু আগের মতোই, মানে আগের পুরনো চিন্তা যা আমাদের ছিল, দেখেন একই জিনিস সব কিছু। এটা নতুন রাজনৈতিক দল গঠন হলো। এর আগে হয়েছে আপনার নূরের একটা পার্টি হলো, তার আগে জুনায়েদ সাকির একটা পার্টি হলো, মান্নাবার একটা পার্টি হলো, তাই না? এরকম ধারাবাহিকতা আর একটি দল গঠন হলো। এখন আপনি চিন্তা চেতনা কার্যক্রমে কোন নতুনত্ব দেখছেন? আমি তো যে কথাগুলো বলছে যে সেকেন্ড রিপাবলিক করব, আমি কালকে একটা আর্গুমেন্ট দেখলাম যে এরা যদি নতুন রিপাবলিক গঠন করতে হয় তাহলে সেটা হবে থার্ড রিপাবলিক। তা আর্গুমেন্টটা আমি দেখলাম, খুব সম্ভব জাহেদুর রহমান ওর একটা আর্গুমেন্ট দেখলাম যে 71 যদি ফার্স্ট রিপাবলিক হয় তাহলে বাক্সের মাধ্যমে আপনার এই ফার্স্ট রিপাবলিক গন, সেকেন্ড রিপাবলিক হলো মাল্টি পার্টি ডেমোক্রেসির মাধ্যমে। এরা যদি কোনো একটা নতুন রিপাবলিক করতে চায় যে শেখ হাসিনার কবলে পড়ে সেকেন্ড রিপাবলিক গন, তাহলে এটা হবে থার্ড রিপাবলিক। এখন রিপাবলিকের সংজ্ঞাটা তো আমি জানি যে জনগণের ক্ষমতায়নকে বলা হয় রিপাবলিক, আমি যেটা জানি। তা আমরা ফার্স্ট রিপাবলিক গঠন করেছিলাম 71-এ, যুদ্ধের পরে। সেই সংবিধানের অনেক ত্রুটি বিচ্যুতি ছিল, সেই জন্য 13 বার সংশোধন করা হয়েছে। যতবার সংশোধন করা হয় একটা সংবিধান ততবারই নতুন করে লেখা হয়। এখন যদি আমাদের এই ছাত্র ভাইরা বলছে আমরা নতুন করে সংবিধান লিখবো, এই ম্যান্ডেট তারা কোত্থেকে পেল আপনি বলেন? এটা যদি বিপ্লবী সরকার হতো তাহলে সে বলতে পারতো, এখন সেই বিপ্লবী সরকার বলতে পারতো। এখন আমরা তো সংবিধান সংস্কারের জন্য আমরা কিন্তু 62 দফা সংস্কার প্রস্তাব দিয়েছি, অন্য দলও দিয়েছে, সবাই দিয়েছে। এটা আপনার সংসদে বসে এই সব বিষয়ে আলোচনা করা যাবে। এবং একটু এই যে মাহিন সরকার যেটা বললো যে ফ্রি পিসফুল একটা ইলেকশনের জন্য, ফ্রি ফেয়ার ইলেকশনের জন্য আমরা সবাই প্রস্তুত। এইটা ঠিক করবার জন্য যতটুকু সংবিধান সংস্কার করা প্রয়োজন, যতটুকু সংস্কার প্রয়োজন এগুলো করাই যেতে পারে। আর তারা যে কথাটি বলছে যে আমরা সেকেন্ড রিপাবলিক করব, তারপরে সংবিধান পুনরায় লিখবো, তাদের নির্বাচনী ম্যানিফেস্টো এটা দিক, কি করবে সব দিক। আমরাও তো ম্যানিফেস্টো দিব, সেই ম্যানিফেস্টো জনগণ গ্রহণ করলে তাদের আমাদেরকে ভোট দেবে, তাদেরকে ভোট দেবে, সংসদে যে সেগুলো প্রতিষ্ঠিত হবে। তবে এইটা এটা ঠিক যে বাংলাদেশে নির্বাচন এবং সংসদের বিকল্প আর কোনো কিছুই বাংলাদেশের অস্থিতিশীল পরিবেশকে স্থিতিশীল করতে পারবে না। যারা মাহিন সরকার, প্রথমত যে বিষয়টি এসেছে যে খণ্ডিত নেতৃত্বের ক্ষেত্রে বলা হচ্ছে যে বিভিন্ন রাজনৈতিক দলের মতাদর্শের ছাত্র শিক্ষার্থী তারা ছিল, কিন্তু আপনাদের এখানে যে নেতৃত্ব এসেছে সেটি একটি অংশের, কি মনে হয় আপনার কাছে? দেখুন, গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে কিন্তু বাংলাদেশ বিভিন্ন ধরনের প্রতিকূলতা ফেস করেছে। আপনারা দেখেছেন যে যখন গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে 5 আগস্ট হাসিনার পতন হয়েছে, এবং 5 আগস্ট পরবর্তী কিন্তু প্রশাসন বা পুলিশ কোনোটি কার্যকর ছিল না। রাস্তায় যখন একটি গাড়ি চলতো তখন তার জন্য ট্রাফিকের প্রয়োজন ছিল, তখন ট্রাফিকের কাজগুলো করেছিল কারা? স্বেচ্ছাসেবী শিক্ষার্থীরা। এইখানে স্বেচ্ছাসেবী যারা বিভিন্ন পলিটিক্যাল পার্টির সাথে এঙ্গেজ ছিল তারা কিন্তু নিজ নিজ দলে ফেরত গেছে। বাকি যারা আছে, যারা অভ্যুত্থানে অংশ নিয়েছে, তারা কিন্তু ঐক্যবদ্ধ ছিল না। এই শক্তিটা কিন্তু পুরোপুরি নিরপেক্ষ। দেশ সংস্কারের জন্য আওয়াজ তোলা, বিভিন্ন সংস্কার প্রস্তাব বারবার সরকারের কাছে পাঠানো, এগুলো কিন্তু তাদের দায়িত্ব ছিল, এবং তারা কিন্তু এটি নিরপেক্ষভাবে করেছে।
তো সেই জায়গা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিভিন্ন জেলায় জেলায় কিন্তু তাদেরকে সংগঠিত করার দায়িত্ব নিয়েছে, এবং আমরা আমাদের জায়গা থেকে মনে করি যদি সেখানে শুধুমাত্র বিশ্ববিদ্যালয় পড়ুয়া যারা পাবলিক বিশ্ববিদ্যালয়ের তারাই, না 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 পাবলিক বিশ্ববিদ্যালয় পুরো কেন, এখানে বেসরকারি কলেজ বিশ্ববিদ্যালয়ের আছে? হ্যাঁ সবাই আছে। আপনাদের নেতৃত্বে কেউ আছে? আছে তো, এখানে আমাদের সেন্ট্রাল একটি বডি আছে, সেখানে বেসরকারি বিশ্ববিদ্যালয়েরও আছে, সেখানে মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীও আছে, এখানে সবাই। ছাত্ররা সেই অভিযোগ করছে কেন তাহলে? মানে ছাত্র যে নেতৃত্বের ক্ষেত্রে যতটা তাদেরকে প্রাধান্য দেওয়া উচিত ছিল সেরকম প্রাধান্য দেওয়া হয়নি। দেখুন এটি আসলে তারা অভিযোগ করতেই পারে, এবং আমরা মনে করি এটি ভ্যালিড। এখানে বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কত, প্রাইভেট ইউনিভার্সিটির সংখ্যা অনেক বেশি, প্রায় 115টি প্রাইভেট ইউনিভার্সিটি সারা দেশে আছে, এবং ঢাকা শহরের মধ্যে প্রায় অধিকাংশ। এবং আমরা দেখেছি 18 তারিখের থেকে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু বেশি মাঠে ছিল। তো সামগ্রিকভাবে যখন 158 জনের কমিটি বর্ধিত করা হয়, কিংবা তার আগে ছিল 65 জনের একটি কমিটি, সেটা হলো সমন্বয়ক কমিটি, সেই সময় কিন্তু আন্দোলনটা ছিল শাহবাগ কেন্দ্রিক। এবং আপনারা জানেন তারপর কিন্তু ইন্টারনেট শাটডাউন দেওয়া হয়। তারা যেদিন থেকে নেমেছে সারা ঢাকা ব্যাপী, তখন থেকে কিন্তু ইন্টারনেট শাটডাউন ছিল। তো আমরা কিন্তু সংগঠিত হতে পারিনি। এই বিষয়টি আসলে কেউ বলে না, বা ওই সময় প্রেক্ষাপটটাকে অনেকে এড়িয়ে যায়। ঠিক এই কারণে 158 জনের মধ্যে খুবই স্বল্প সংখ্যক প্রাইভেট ইউনিভার্সিটি, তারপরেও তারা এসেছে। যখন শাহবাগ কেন্দ্রিক আন্দোলন ছিল সেই সময় তাদেরকে আমরা সংগঠিত করেছি, এবং তাদের সর্বোচ্চ যোগাযোগ করার চেষ্টা করেছি যেন এই আন্দোলন দেশব্যাপী হয়। তারপরও আমরা গণ অভ্যুত্থানের সময় সবচেয়ে বেশি যোগাযোগ করেছি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে। এখন আমরা তাদেরকে স্বীকৃতি দিচ্ছি। এখানে প্রত্যেক জেলায় জেলায় যে কমিটি দেওয়া হয়েছে, সেখানে তো সবাই সেখানে ইনক্লুড আছে, ছেলে মেয়ে, কলেজ, স্কুল। এটা তো আসলে রাজনৈতিক কোনো দল না। তো এই জায়গাতে তাদেরকে সংগঠিত করা, এবং আপনারা দেখেছেন এই সরকারেও যখন বিভিন্ন ধরনের কর্মকাণ্ড হয়েছে যেগুলো আসলে তাদের কাছে মনে হয়েছে জনবিরোধী, তারা কিন্তু সেগুলোর প্রতিবাদ জানিয়েছে, এবং এইগুলো আসলে জনগণের দাবি। এটা আসলে দলমত নির্বিশেষে আমরা মনে করি এখানে তারা এই কাজগুলো করেছে নিরপেক্ষতার জায়গা থেকে, এবং আমরা তাদেরকে সংগঠিত করার, মানে আপনার কথা স্পষ্ট, মানে আপনি যেটি বোঝাতে চাচ্ছেন যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থী তারা খুব একটা বঞ্চিত হয়নি নেতৃত্বের ক্ষেত্রে, বা বঞ্চিত হয়নি। কিন্তু দেখুন সংখ্যার বিচারে কিন্তু ওনারা বেশি, অবশ্যই সংখ্যার বিচারে ওনারা বেশি, কিন্তু ওনাদের সামগ্রিক আপনারা স্থান দিতে পারেননি। সামগ্রিক যে অবস্থা, সামগ্রিক ভাবে প্রত্যেকে আসলে একেবারে ধরে ধরে প্রত্যেক বিশ্ববিদ্যালয় থেকে আনলেও 115 জন প্রতিনিধি লাগে প্রাইভেট বিশ্ববিদ্যালয়। বড় বড় মাদ্রাসা হাটহাজারী বলেন বা এদিকে যাত্রাবাড়ি, আমরা কিন্তু সেই মাদ্রাসাগুলো থেকে আমি বলছি আপনাদের প্রথমের যেমন 3 জন একটি কমিটিতে আছেন, বা 32 জন, আপনি যে যুগ্ম সদস্য সচিব আপনারা আছেন 32 জন। এই 32 জনের মধ্যে কি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কেউ আছে, কিংবা মাদ্রাসা পড়ুয়া কেউ আছে? প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা পড়ুয়া সব শিক্ষার্থী কিন্তু, যদি রাজনৈতিক দলের কথা, রাজনৈতিক দলের কথাই আমি বলছি, রাজনৈতিক দলের তো সব জায়গারই আছে। এখানে মেডিকেলের আছে, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আছে, এখানে মাদ্রাসা শিক্ষার্থী আছে, এবং আপনি তালিকা দেখুন সেখানে সব ধরনের লোকজনই আছে। সুতরাং আপনি বলছেন সেখানে খুব একটা বৈষম্যের শিকার হয় না? একেবারেই না। সেকেন্ড রিপাবলিক প্রশ্ন বলবেন। দেখুন সেকেন্ড রিপাবলিক বিশ্বের যতগুলো উন্নত দেশ আছে, মানে কোন যুক্তি থেকে সেকেন্ড রিপাবলিক বলছেন? দেখুন এটাকে যদি থার্ড রিপাবলিক কেউ বলে তাহলে সেই থার্ড রিপাবলিক এটি তার দৃষ্টিকোণ থেকে সে বলতে পারে, কিন্তু যখন প্রথম প্রশ্ন, নতুন রিপাবলিক করার দরকার হচ্ছে কেন? কারণ আগের রিপাবলিক কি ধ্বংস হয়ে গেছে? দেখুন যদি 14 জুলাইতে আমি ফেরত যেতে চাই। 14 জুলাইতে আমাদের মার্চ টু বঙ্গভবন একটি প্রোগ্রাম ছিল, এবং আমরা সেখানে গিয়ে রাষ্ট্রপতির কাছে আমরা স্মারকলিপি দিয়েছিলাম ছাত্রদের পক্ষ থেকে। তখন আন্দোলন ছিল কোটা সংস্কার পর্যায়ে। তো যদি বলি যে ওই দিন হাসিনার যে স্টেটমেন্টটা ছিল, সেই স্টেটমেন্ট তিনি দিয়েছিলেন যে রাজাকারের নাতিপুতিরা কোটা পাবে না, তার এই কথা ছিল। তো সেখান থেকে কিন্তু এই ঘটনা প্রবাহ কিন্তু অন্যদিকে মোড় নেয়, এবং হাসিনা পতনের দিকে যাত্রা তখন থেকে কিন্তু শুরু করে, এবং আমরা শিক্ষার্থীরা সেটাই মনে করি। তিনি রাজাকারের সন্তান, এটি আসলে আদারাইজেশন করা, এটি আসলে পেলেন কোথা থেকে?
এটি তো সংবিধানে লেখা আছে। সংবিধানের যে 4টি মূলনীতিগুলো আপনি দেখেন, এখানে সংবিধানে যে সমাজতন্ত্রের ব্যাখ্যা দেওয়া আছে বা এটির প্রপার ব্যাখ্যা এটি কতজন দিয়েছেন এটি জানি না। এখানে ধর্মনিরপেক্ষতার কথা আছে, এটি নিয়ে প্রশ্ন তোলা যায়, খুব ভালোভাবে প্রশ্ন তোলা যায়। আর তারপরে রয়েছে বাঙালি জাতীয়তাবাদ পুরো বাংলাদেশের পুরো চিত্রকে ধারণ করে না। যে জেনেভা ক্যাম্পে যার জন্ম হয়েছে, বড় হয়েছে, বা গারো পাহাড়ে যে থাকে গারো, তার কথা কি আছে এর মধ্যে? সেই জায়গা থেকে কিন্তু আমাদেরকে আদারাইজেশন করতে পেরেছে হাসিনা। তো আমরা সেই জায়গা থেকে বলি যে এতগুলো মূলনীতিতেই যার এত সমস্যা, সেটিকে ধারণ করে যতদিন পর্যন্ত চলেছে সেটি ফার্স্ট রিপাবলিক, এবং সেটাকে বাতিল করার প্রক্রিয়াটাই হলো সেকেন্ড রিপাবলিক। এটি আমাদের আইডিয়ার জায়গা থেকে। ফিফথ অ্যামেন্ডমেন্ট যদি জানে, ফোর্থ অ্যামেন্ডমেন্টের মাধ্যমে যে বাকশাল গঠন হলো, ফিফথ অ্যামেন্ডমেন্টে কিন্তু এইসব চেঞ্জ করা হয়েছিল, যে বাংলা জাতীয়তাবাদ ছিল না, বাংলাদেশি জাতীয়তাবাদ করা হয়েছে, বাংলাদেশি জাতীয়তাবাদ। পঞ্চম সংশোধন নির্মাণ মাইন সরকারদের যে আলোচনা একই রকমই। তারপরে ধর্মনিরপেক্ষতার জায়গা কিন্তু ফিফথ অ্যামেন্ডমেন্টের মধ্যে বলা হয়েছে যে সর্বশক্তিমানের উপর বিশ্বাস, কারণ বাংলাদেশে সর্বশক্তিমানের উপর বিশ্বাস 99.99 লোকের, কিছু প্রকৃতিবাদী, কিছু নাস্তিক, এরাই হয়তো সর্বশক্তিমানের উপর বিশ্বাস। বাংলাদেশের সব ধর্ম মতের লোক, এই প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেটা বলেছেন যে সৃষ্টিকর্তার প্রতি আস্থা এবং বিশ্বাস, সেটি তো করা হয়েছে, এটা রিপাবলিক না, কিন্তু পরবর্তীতে পঞ্চম সংশোধন অবৈধ ঘোষণা করা হয়েছিল। সেটা আবার পরে ঘোষণা, মানে সরকার পালাবদলের ফলে এই সমস্ত হচ্ছে। মানে প্রত্যেক সরকারই কিছু সংশোধনী করেছে, যতবার সংশোধনী করেছে ততবারই নতুন সংবিধান। নতুন রিপাবলিক কেন? আমাকে নতুন টার্ম ব্যবহার করে মানুষকে কিন্তু চমকে দেওয়া যাবে না। মানুষ এগুলো সব বোঝে। রিপাবলিক কেন? জনগণের ক্ষমতা আছে, সেই ক্ষমতাকে আপনি বিভিন্ন সময় ম্যানিপুলেট করেছেন, তাই না? ম্যানিপুলেট করেছেন বলেই তো আপনাকে পালিয়ে যেতে হয়েছে, তাই না? এখন আপনি বলছেন নতুন করে সংবিধান লিখবেন। আচ্ছা, নতুন করে সংবিধান লিখলে তার জন্য তো আপনার এখন আমার গণপরিষদ বিতর্ক একটা তুলেছেন, 7 মাস চলে গেল, এখন গণপরিষদ নির্বাচন হয়? আপনার অভ্যুত্থানের শুরুতে সংবিধান, কারণ সংবিধান রচনা করতে যায় মনে রাখতে হবে পাকিস্তানের কি দশা হয়েছিল, রাষ্ট্রটাই ভেঙে পড়েছিল। অভ্যুত্থানের পরের যে চিত্রটি ছিল সেটি আসলে 5 আগস্টের আমি ফেরত যেতে চাই। ওই সময় আসলে যারা ছাত্র নেতা বা গণ অভ্যুত্থানের যারা ফেস, তারা কিন্তু বিভিন্ন রাজনৈতিক পক্ষকে এক করে প্রথমে তাদের উদ্দেশ্য ছিল, এবং আমরাও সেখানে যুক্ত ছিলাম, আমরা সবাই চেয়েছিলাম একটি বিপ্লবী সরকার। সেটি হয়তো তখন সম্ভব হয়নি। তখন সব দলমত নির্বিশেষে একটি জাতীয় সরকার করার প্রস্তাবনা এসেছিল, কিন্তু সেখানে রাজনৈতিক দল, বিশেষত বিএনপি, তারা কিন্তু স্ট্রংলি এটা ডিনাই করেছে, তারা এখানে আসবে না। তো তাদের কিন্তু ভূমিকা ছিল, যে ভূমিকা রাখার সুযোগটা ছিল, যে সামগ্রিক যে সংস্কার সেটিতে তাদের পার্টিসিপেশন রাখার। তো তারা কিন্তু সে সময় রাখেনি। এটি উপদেষ্টা নাহিদ ইসলামও বেশ কিছুদিন আগে একটি শেষ করতে হবে, স্ট্যাটাসে দীর্ঘ হচ্ছে, আমাদের আলোচনা শেষ করতে হবে। ওকে। তো তিনি এটাই বুঝিয়েছেন। তো সামগ্রিকভাবে আমরা মনে করি যে রাষ্ট্রের যে পলিসির জায়গা, সেই পলিসির জায়গাতে অসংখ্য সংস্কার করার জায়গা আছে, এবং আমরা মনে করি যে একেবারে দোরগোড়ায়, জনগণের দোরগোড়ায় তার অধিকারকে পৌঁছে দেওয়ার জন্য এই সংবিধান আসলে বাতিলই বা পুনর্লিখন এটি আসলে সমাধান। কারণ এই সংবিধান আসলে জনগণের কাছে সুবোধ্য নয়। জি, অসংখ্য ধন্যবাদ। শেষ করবো আমরা জনাব আজিজুল বারী হেলাল। আমি নতুন দলের কাছে আহ্বান দেবো, নতুন রাজনৈতিক, নাথিং নিউ, মানে পুরনো শরবত নতুন বোতলে রাখার মতোই এগুলো, এরা আগেই রাজনীতি করতো। তো এইখানে যেন পুনর্বাসন, এই যে এই ফ্যাসিবাদের পুনর্বাসন প্রক্রিয়া কোনোভাবে না হয়। আমরা বিভিন্ন জায়গায় লক্ষ্য করছি, যেহেতু মাঠ পর্যায়ে আমি রাজনীতি করি, আমি দেখছি, আমি অনুরোধ জানাবো, আহ্বান জানাবো আপনাদেরকে, যে জেলা পর্যায়ে, থানা পর্যায়ে এই যে পলাতক ফ্যাসিবাদ এবং পলাতক মাফিয়া কিন্তু কারো কারো ঘাড়ের উপর ভর করার অপচেষ্টা চালাচ্ছে, এবং সেখানে আপনাদের এই দলটি যেহেতু সেন্সিটিভ,
উন্মুক্ত একটি দল, সবাই এখানে আসছে, আসতে ক্ষমতার পারে। ইসে আসতে চাবে। এখন আর আপনাদেরকে ঠিক করতে হবে আপনারা কোন পন্থায় যাবেন। পাকিস্তান পন্থা বলেন, ভারত পন্থা বলেন, ধর্ম পন্থা বলেন, আর সমাজতন্ত্র পন্থা বলেন, আর গণতান্ত্রিক পন্থা বলেন, এটা কিন্তু মানুষকে সুনিশ্চিত করতে। মধ্যপন্থা বলে আপনি সব কিছুকে অ্যাবজর্ব করতে পারবেন না। আপনি কি ধর্মীয় রাষ্ট্র চান, না সমাজতান্ত্রিক রাষ্ট্র চান, না গণতান্ত্রিক রাষ্ট্র চান? বলছেন যে গণতান্ত্রিক রাষ্ট্র, কিন্তু আমরা দেখছি এখানে আপনার এক শ্রেণীর মানে ফ্যাসিবাদের যারা দোষর ছিল তারাও রয়েছে, অন্য অন্য ছাত্র সংগঠন, ইসলামী ছাত্র শিবির, তারপরে আপনার ইসলামিক অন্যান্য রাজনৈতিক দল, সবাই অনেক সুযোগ সুবিধার জন্য এখানে হয়েছে। সুতরাং আপনাদেরকে এই বিষয়ে কিন্তু সতর্ক থাকতে হবে। অসংখ্য ধন্যবাদ। আমরা শেষ পিছনের দিকে নেওয়া যাবে না। জি, কিছু যুক্ত করবেন, শেষ করব। জি, তিনি তার জায়গা থেকে আসলে আমাদের প্রতি এটা আমরা সাজেশন হিসেবে নেব। আমরা আসলে মধ্যপন্থা বলতে যেহেতু এই গণ অভ্যুত্থানে প্রত্যেক চিন্তার অঙ্গনের মানুষ এখানে এসে যুক্ত হয়েছে, প্রত্যেক অঙ্গনের মানুষকে রাখার চেষ্টা করেছে এবং তাদের মতামতের প্রেক্ষিতে এই দল কিন্তু পরিচালিত হবে। এবং একেবারে যদি আমরা ডানের দিকে যাই তাহলে কিন্তু বামপন্থী যারা ভূমিকা রেখেছে তারা কিন্তু বাদ পড়ে যায়। এই কারণে মধ্যপন্থা করা ছাড়া অভ্যুত্থানের পরবর্তীতে যে চিন্তার উদ্ভব হয়েছে সেই রাজনৈতিক দল কিন্তু সাস্টেইন করবে না। সেই জায়গা থেকে আমি বলতে চাই যে আমাদের রাজনৈতিক দল যেন সঠিকভাবে চলতে পারে, সামনে রান করতে পারে। সেক্ষেত্রে তিনি অভিভাবক হিসেবেই আমরা নেব, কারণ তিনি আমাদের অভিভাবক তুল্য বয়সেও। তো সেই জায়গা থেকে তার পরামর্শগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাকে এবং আপনাকে ধন্যবাদ। এবং যারা দর্শক শোনার জন্য, প্রিয় দর্শক, এই ছিল আজকের এটিএন সংলাপ। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।